বাংলাদেশে যেখানে এই অবস্থা, এত যদি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ আসে, তাহলে সেখানে হিন্দু বাঙালির থাকার দরকারটা কি? খুব ভালো প্রশ্ন। এই পশ্চিমবঙ্গে থাকারই বা দরকার কি? পশ্চিমবঙ্গে যেরকম চলছে, তোষণ চলছে, যেরকমভাবে দুধেল গাই কথাটা কিন্তু আমার নয়, দুধেল গাই কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দুধেল গাইদের কোলে বসিয়ে আদর করছেন, যেভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন কোনায় কোনায় হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তাহলে বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গেই বা পড়ে আছে কেন? তারা পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যাক না। এই রাজ্যটা বর্তমানে যে রাজনীতি চলছে বা যে রাজনীতি নিয়ে মমতা ব্যানার্জি সরকার চালান, এবং মমতা ব্যানার্জিরই সরকার চালান আর কি, অন্য কেউ চালায় না, ওই একটি পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। তো মমতা ব্যানার্জি যে নীতি নিয়ে সরকার চালান, সেই নীতিতে আগামী দিনে বাঙালি হিন্দুর সর্বনাশ পশ্চিমবঙ্গে অবশ্যম্ভাবী, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। তো এই অবস্থায় পশ্চিমবঙ্গেই বা বাঙালি হিন্দুর থাকার দরকার কি? আর বাংলাদেশে তো থাকার কোনো প্রশ্নই নেই। কিন্তু তাহলেও প্রশ্ন ওঠে যে বাংলাদেশ থেকে যদি বাঙালি হিন্দুরা চলে আসে, তাহলে তারা এখানে এসে কি করবে? বাঙালি হিন্দুর আসা তো আজকে আরম্ভ হয়নি। বাঙালি হিন্দুর বাংলাদেশ ছেড়ে, বাংলাদেশ বা তার আগে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল পূর্ব বাংলা, বা পূর্ব পাকিস্তান বা ছেড়ে বা বাংলাদেশ ছেড়ে বাঙালি হিন্দুর এদিকে চলে আসাটা আরম্ভ হয়েছে 1950 সালে। এই 1950 সালে যে বাঙালি হিন্দুর গণহত্যা হয়েছিল, এই গণহত্যার খবরটা কেউ জানে না। আমি জানাবার চেষ্টা করেছি, আমি একটি বই লিখেছি ইংরেজিতে, তার নাম মাই পিপল আপরুটেড, বাংলায় তার নাম যা ছিল আমার দেশ। এই বইতে আমি যতদূর সম্ভব খবর জোগাড় করে এবং বিভিন্ন লিখিত যা তথ্য প্রমাণ দলিল দস্তাবেজ আছে তার উপরে ভিত্তি করে, এবং কিছু মানুষকে যারা এই জিনিস চোখে দেখেছেন তাদের জিজ্ঞেস করে আমি জেনেছি যে 1950 সালে কি অপরিসীম অত্যাচার হয়েছিল, কি বীভৎস নির্যাতন হয়েছিল বাঙালি হিন্দুর ওপর। এটা তো নতুন নয় কিছু, সেই সময় থেকেই বাঙালি হিন্দু আসতে আরম্ভ করেছে। কিন্তু কারা এসেছে? প্রথমে এসেছে বাঙালি হিন্দুদের মধ্যে মধ্যবিত্তরা। কারণ মধ্যবিত্তদের বুদ্ধিশুদ্ধি আছে, তারা বুঝেছিল যে তারা এখানে থাকতে পারবে না, এবং তাদের একটা জিনিস ছিল এমপ্লয়েবল স্কিল ছিল, মানে তাদের একটা শিক্ষা দীক্ষা ছিল যা এখানে তারা এসে কাজে লাগাতে পারত। অতএব তারা চলে এসছে। তাদের মধ্যে স্কুল মাস্টার ছিলেন, তারা স্কুলে চাকরি পেয়েছেন, কিছু ছোট ব্যবসায়ী ছিলেন, তারা ব্যবসা আরম্ভ করেছেন, উকিল ছিলেন, ডাক্তার ছিলেন, অ্যাকাউন্টেন্ট ছিলেন, অন্য নানা রকম পেশার লোক ছিলেন, পেশাজীবী লোকেরা সবাই এখানে এসে মোটামুটি বসে গেছেন, এবং অনেকে তো খুবই ভালো অবস্থায় আছেন। তারপরে যারা এলো তারা হচ্ছে ডাউন অ্যান্ড আউট, অর্থাৎ তারা একেবারে নিপীড়িত সমাজের নিপীড়িত শ্রেণীর মানুষ। তারা কেন আগে আসেনি? কারণ তাদের এমপ্লয়েবল স্কিল নেই। তাদের মধ্যে একটা খুব বড় অংশ মৎস্যজীবী, জেলে। তারা পশ্চিমবঙ্গে এসে কী করে? পশ্চিমবঙ্গে তো জল নেই, অনেকে মাঝি, পশ্চিমবঙ্গে তো নৌকো চালাবার জায়গা নেই, তারা এসে কী করবে? এরকমভাবে যারা এসছে, এবং শিডিউল কাস্ট সম্প্রদায়ের বা অনুসূচিত জাতির বহু লোক এসছে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। সে সময় নেহেরু সরকারের একটা চরম নেগলেক্ট ছিল, চরম এর মধ্যে ছিল যে জিনিসটাকে অবহেলা করবার একটা প্রবণতা ছিল, যার ফলে তারা কীরকম অবস্থায় ছিল আমি ছোটবেলায় নিজের চোখে দেখেছি। আমার তো প্রায় 80 বছর বয়স হতে চললো। শিয়ালদা স্টেশন তখন নরককুণ্ড ছিল, একদম নরককুণ্ড। শিয়ালদা স্টেশনের কনকোর্সের মধ্যে যারা আসতো তাদের তো যাবার জায়গা ছিল না, তারা ওইখানে বসতো, ওইখানে খেত, ওইখানে শুতো, ওইখানে মলমূত্র ত্যাগ করতো, ওখানে সমস্ত যা জৈবিক প্রক্রিয়া সমস্ত ওইখানে করতো। আমি সেই অবস্থা দেখেছি। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম এরা কারা, তখন আমার 8 বছর বয়স, এরা কারা? বাবা বলেছিলেন এরা রিফিউজি। তারপরে আমি বলেছিলাম যে এরা রিফিউজি মানে কি, কারণ বাবা বুঝিয়ে বললেন। তখন আমি বললাম যে তারা মুসলমানরা তাড়িয়ে দিয়েছে, তো আমরা মুসলমানদের তাড়িয়ে দিচ্ছি না কেন?
তো বাবা বললেন এক চড় মারবে, চুপ কর। কিন্তু এই প্রশ্নটা আবার মাথা থেকে যায়নি। পাঞ্জাবে যেটা হয়েছিল, মুসলমানরা যেমনি হিন্দুদের ওদিক থেকে তাড়িয়েছিল, তেমনি হিন্দু এবং শিখদের, তেমনি হিন্দু এবং শিখরা পূর্ব পাঞ্জাব থেকে মুসলমানদের তাড়িয়ে দিয়েছিল। তার ফলে একটা এদিক ওদিকের একটা বন্দোবস্ত এক্সচেঞ্জ হয়ে গেছিল। পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গে সেরকম কিচ্ছু হতে পারেনি। ওই দিক থেকে হিন্দুরা এসেছে, এই দিকে মুসলমানরা থেকে গেছে, এবং তার ফলে ভয়াবহ অবস্থা হয়েছে। আমার এখানে একটা প্রশ্ন এর রয়েছে। ওপরে আমি শেষ করে নিই, এর ওপরে যদি ওখান থেকে 1 কোটির ওপর হিন্দু আছে, তারা যদি এখানে চলে আসে তাহলে কি হবে? তার এই প্রশ্নটার উত্তর ওই যারা ওই তোমাকে ওই প্রশ্নটা রেখেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমার প্রশ্নটা হচ্ছে, পাঞ্জাবের ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে বলা হয় স্বাধীনতা সংগ্রামে শৌর্য বীর্যে এই দুটো জাত তো এগিয়েছিল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, ইতিহাস তাই বলে। সেই জায়গায় দাঁড়িয়ে পাঞ্জাব পারলো কিন্তু বাংলা পারলো না। অর্থাৎ এই যে বিরাট একটা জনসংখ্যা যেটা পাঞ্জাব পারলো, যে হিন্দুরা পাকিস্তান থেকে চলে এলো এবং পাঞ্জাব থেকে পাকিস্তানে চলে গেল মুসলমানরা, বাঙালিরা পারলো না কেন? এটা কি বাঙালিরা বামপন্থী উদার বলে পারলো না? বামপন্থা আর ঔদার্যের মধ্যে কোনো সম্পর্ক নেই। বামপন্থা হচ্ছে একটা জিনিস, একটা রাজনৈতিক মতবাদ যেটা মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা সরকার কায়েম করে সেই একনায়কতন্ত্রী সরকার তৈরি করে। এটাই হচ্ছে বামপন্থার মূল চেহারা। এর সঙ্গে ঔদার্যের কোনো সম্পর্ক নেই। পারলো না যে তার মূল কারণ খুব সরল, জানে না, এই ইতিহাসটা তো পড়ানো হয়নি, ইতিহাস জানে না। আমি একটু লেখাপড়া করে জেনেছি, বলতে পারো আমি ভুল জেনেছি হয়, কিন্তু ভুল এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। আমাকে বহু কথা বলেছে, আপনি সাম্প্রদায়িক, আপনি নীচ, আপনি হানা, আপনি তানা, কিন্তু কেউ বলেনি আপনি যা বলছেন ভুল বলছেন। তো আমি বলি, 15ই আগস্ট 1947 সাল, যেদিন 47 সালে যেদিন দেশ স্বাধীন হলো, সেদিন পাঞ্জাবে কি হচ্ছিল আর বাংলায় কি হচ্ছিল? পাঞ্জাবে সেদিন একদম রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছিল সীমান্তের এদিকে এবং ওদিকে। ওদিক থেকে ট্রেন ভর্তি করে হিন্দু এবং সন্ন্যাসী মেরে মেরে পাঠাচ্ছিল, এদিক থেকে ট্রেন ভর্তি করে করে ইয়ে করে পাঠাচ্ছিল। কাজটার ভালো মন্দ সম্বন্ধে কিছু বলছি না আমি, এটা ভালো কখনোই হতে পারে না, কিন্তু হচ্ছিল। এবং তার ফলে 5 মাসের মধ্যে 1948 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ পপুলেশন এক্সচেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ। বাংলায় কি হয়েছিল? 15ই আগস্ট এখানে মোহনদাস গান্ধী এসে বেলেঘাটায় ক্যাম্প করেছিল। কারণ মোহনদাস গান্ধী জানতো যে আমি যদি এখন অমৃতসরে যাই, লাহোর যাওয়ার কথা ছেড়ে দাও, আমি যদি এখন অমৃতসরে যাই আমাকে সর্দারজিরা কিমা করে দেবে। হ্যাঁ, অতএব মোহনদাস গান্ধী সাহস করেনি, খুব বুদ্ধিশুদ্ধি তো খুব প্রখর ছিল, এমনি সাজতো, খুব মানে উদার বা সাহসী সাজতো, কিন্তু এদিকে খুব কূটবুদ্ধি ছিল। যেরকম করে নেতাজি সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে তাড়িয়েছিল, তাই প্রমাণ হয়। তো এই মোহনদাস গান্ধী সেই সময় করে ওই প্রেমের বাণী প্রচার করে বাঙালি হিন্দুদের চিন্তাটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। বাঙালি হিন্দুরা এমনিতে ভাবপ্রবণ, এত বড় একটা লোক এসে গেল, সে এরকম এসে বলছে প্রেম বিতরণ করো, প্রেম বিতরণ করো, তো করি আমরা প্রেম বিতরণ। তার ফলে বাঙালি হিন্দুরা, কিন্তু তা সত্ত্বেও বাঙালি হিন্দুরা যারা ওই পারে ছিল এবং যাদের একটু দূরদৃষ্টি ছিল, তারা কিন্তু বুঝতে পেরেছিল যে এখানে থাকা যাবে না। সেই জন্য তারা তখন করে জমি বাড়ি এক্সচেঞ্জ করে এখানে আসতে আরম্ভ করেছিল। প্রচুর জমি বাড়ি এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু সেটা 48 আর 50-এর মধ্যে। 50 সালের ফেব্রুয়ারি মাসে যে পোগ্রম বা যে পাইকারি হারে হিন্দু হত্যা আরম্ভ হলো, সেই হিন্দু হত্যার মানে এটা তো জানে না লোকে কেউ, এটা আছে সেই সময়কার প্রভাষচন্দ্র লাহিড়ী বলে একজনের লেখায় এটা লিপিবদ্ধ আছে, একটা বই পাক ভারতের রূপরেখা। এই বইটা পাওয়া যায় না, কিন্তু নেটে কেউ একটা আপলোড করে দিয়েছে, নেট থেকে পাওয়া যায়। পাক ভারতের রূপরেখা, লেখক প্রভাষচন্দ্র লাহিড়ী। তিনি ওই সময় পাঞ্জাবেতে ছিলেন, পূর্ব বাংলায় ছিলেন, এবং পূর্ব বাংলার পুরো ঘটনা নিজের চোখে দেখেছেন। উনি কংগ্রেসই ছিলেন সেই সময়। একটা ছোট উদাহরণ বলি, একটা ব্রিজ আছে মেঘনা নদীর ওপরে, মানে আমাদের বালি ব্রিজ যেরকম সেই সাইজের ব্রিজ, বিশাল বড় ব্রিজ।
এবং সেই ব্রিজটা ঘটনাচক্রে আমার পিতৃপুরুষের বাসভূমি যেখানে সেইখানে, সেই ব্রিজটার ওপর দিয়ে 12ই ফেব্রুয়ারি 1950 তারিখে যত ট্রেন গিয়েছিল এদিক থেকে বা ওদিক থেকে, প্রত্যেকটা ট্রেনে প্রত্যেকটা হিন্দুর গলা কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এবং এটা সরকার থেকে ব্যবস্থা করা হয়েছিল, তা নাহলে প্রত্যেকটা ট্রেন নদীর মাঝখানে দাঁড়াবে কেন? সরকার থেকে ব্যবস্থা করেছিল। এটা করেছিলেন কে? এটা করেছিল সেই সময়কার ইস্ট পাকিস্তানের চিফ সেক্রেটারি আজিজ আহমেদ বলে একজন। সে পুরো প্ল্যানটা করেছিল। এই জিনিসটার ফলে যে এতে পূর্ব পাকিস্তানে যে ঘটনাটা আরম্ভ হলো, সেই ঘটনার জেরে পূর্ব পাকিস্তান থেকে পুরো মধ্যবিত্ত হিন্দু বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় ভারত পশ্চিমবাংলায় চলে এলো। কিন্তু তোমায় আগেই বলেছি, যারা মাছ ধরতো আর চাষ করতো তাদের যাবার কোনো উপায় ছিল না, ফলে তারা ওই শিয়ালদা স্টেশনে ওইরকম পৈশাচিক অবস্থায় সে পড়েছিল। এই কারণেই এরা সেই সময় এক্সচেঞ্জ হয়নি। তারপরে পাকিস্তান একটা নীতি নিল যে না না, আমরা বড় দাঙ্গা বাড়াবো না, দাঙ্গা তো নয়, বড় হিন্দু হত্যা করব না, কারণ করলে পরে ভারতে একটা প্রতিক্রিয়া হয়। সেই জন্য তারা ঠিক করলো টুথপেস্টের টিউবের মধ্যে থেকে যেরকম চেপে চেপে টুথপেস্ট টিউব বার করে, সেরকম করে ওরা টিউব মানে পাকিস্তানে চেপে চেপে হিন্দুদের বার করে দেবে। চাকরির কোনো সুযোগ নেই, জমি বাড়ি হস্তান্তরের কোনো সুযোগ নেই, দিলে বিশাল ট্যাক্স দিতে হয়, সরকারের তরফ থেকে নানা রকম অত্যাচার, এইসবের কারণে সব লোক আসতে লাগলো। কিন্তু ওই থেকে গেল যারা, যাদের এমপ্লয়েবল স্কিল ছিল না, তারা থেকে গেল। আজকের যে পরিস্থিতি, তারপরে শেষে এর ক্লাইম্যাক্স হলো 1971 সালে, যখন ওই ভয়াবহ হত্যাকাণ্ড হলো। 1971 সালে তোমার থেকে 25শে মার্চ থেকে আরম্ভ করে ডিসেম্বর মাসের মুক্তিযুদ্ধ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ড হলো। এই হত্যাকাণ্ডের মধ্যে যে ধরনের জিনিস হয়েছে, তার মধ্যে কিছু মুসলমানও মারা গিয়েছিল। 20% মোটামুটি আন্দাজ করা 20% মুসলমান মারা গিয়েছিল, 80% হিন্দু মারা গিয়েছিল। এই ব্যাপারটা তসলিমা নাসরিনের লজ্জা বইতে খানিকটা লিপিবদ্ধ আছে, আমিও আমার বইতে লিখেছি এবং সমস্ত লোককে জিজ্ঞাসাবাদ করেই লিখেছি। 1971 অতদিন আগে নয়। তো এই পরিস্থিতিতে পড়ে আজকে যে আমরা অবস্থাটা দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশ বনাম ভারত, পশ্চিমবঙ্গ বিশেষ করে, তার খুব ছোট করে একটা ইতিহাস তোমাকে দিয়ে দিলাম।